নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি এবং অতি অবশ্যই খেলার খবরই দেব। সন্তোষ ট্রফিতে বাংলা ফাইনালে উঠেছে, কেরালার মুখোমুখি হবে সেই খবর দেব। খবর ইতিমধ্যে আপনারা হয়তো জানেনই, নিঃসন্দেহে কিছু তো জানেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের বিদেশি কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে, দুজন বিদেশি ফুটবলার আসছে, সেই সম্পর্কিত খবরাখবর দেব। যদিও এই সম্পর্কে আগেও আপনাদেরকে আমি খবর দিয়েছি। এবং বিষ্ণুকে নিয়ে একটা জল্পনা ছড়িয়েছে বিভিন্ন জায়গাতেই দেখছি, তো আমারও মনে হলো এটা নিয়ে ভিডিও করার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই সমস্ত খবরই দেব আমার আজকের এই ভিডিওতে। তো অতি অবশ্যই বলবো, যারা আমার দর্শক রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, তারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। অতি অবশ্যই আপনি ভিডিওটি দেখার সময় একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন ভিডিওটা দেখা পর্যন্ত, শেষ পর্যন্ত দেখে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, বিষ্ণুর খবর দিয়ে আজকে শুরু করি। ইস্টবেঙ্গল খবর। ইস্টবেঙ্গলের আগের যে ম্যাচে আমরা দেখলাম পারফরমেন্স, হায়দ্রাবাদ এফসি এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল বছরটা শেষ করলো 1 পয়েন্ট নিয়ে। এবং এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল লাস্ট কয়েকটা ম্যাচ যেমন খেলছিল তেমনটা খেলতে পারেনি। পাশাপাশি ক্লিটন সিলভার সঙ্গে হায়দ্রাবাদের যে গোলকিপার অর্শদীপ সিং, যেভাবে ক্লিটন সিলভার সঙ্গে তার যে সংঘর্ষ এবং ক্লিটন সিলভার উপরে যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তার যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা নিয়ে ইতিমধ্যেই প্রাক্তন বহু ফুটবলার সোচ্চার হয়েছেন। তাদের কারো কারো রিয়াকশন নিয়ে আমিও ভিডিও করেছি, যেমন আহ শিল্টন পাল মানে সবুজ মেরুনের প্লেয়ার ছিলেন একদা। পাশাপাশি আমি ভিডিও করেছি একাধিক প্লেয়ারের প্রতিক্রিয়া নিয়ে। ইতিমধ্যেই ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু এই যে আহ, হর্ষদীপ সিং এর যে ভূমিকা, রেফারির যে ভূমিকা, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তো এটা নিয়ে আমি আর আজকে নতুন করে কিছু বলবো না, যেহেতু আগে একবার ভিডিও করেছি। প্রাক্তন ব্রাজিলিয়ানও তিনিও এ নিয়ে সোচ্চার হয়েছেন, ডগলাস সিলভা। তো সেটা নিয়ে আমি আর আজকে কোনো ভিডিও করতে চাইছি না, অলরেডি বলেছি। আমার ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আসলে না, তারা না কমেন্ট ঠিক আমার ভিডিওতে দেখে কমেন্ট করছেন না, তারা তাদের যে রাগ, দুঃখ, ক্ষোভ সেটাকেই উগরে দিয়েছেন। আমি বলেও ছিলাম যে আপনাদের যা রাগ, দুঃখ, ক্ষোভ আছে সব আমার ভিডিওতে এসে কমেন্ট করে উগরে দিন। আর সেটাই তারা করেছেন। তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা কমেন্ট করেছেন এবং কেউ কেউ বিরূপ মন্তব্য করেছেন। তাদেরকে আমার দ্বারা যথাযথ উত্তর দেওয়া যতটা মনে হয়েছে উত্তর দিয়েছি। বিরূপ মন্তব্য মানে অনেকেই বলেছেন যে কেন রেফারি তো ঠিকই করেছেন, গোলকিপার একদম ঠিকঠাক করেছেন, গোলকিপারের ওটা নৈতিক দায়িত্ব বা সে নিজেকে বাঁচাতে এই ধরনের কাজ করেছে, অনেকেই বলেছেন। আমি তাদের সঙ্গে হয়তো একমত নই, কিন্তু কোথাও গিয়ে আমি বা তাদের দিক থেকেও কিন্তু অশালীন কোনো মন্তব্য পাইনি। এটা তো হতেই পারে, পক্ষে বিপক্ষে থাকতেই পারে। সেটা সবার এই পক্ষে যারা করেছেন, যারা বিপক্ষে করেছেন, তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এবার আসা যাক আজকের ভিডিও কন্টেন্টে। বিষ্ণুকে নিয়ে কথা বলবো। পিভি বিষ্ণু এই মুহূর্তে গোটা ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন। সেন্সেশন বলা যেতে পারে এই মুহূর্তে এই তরুণ ফুটবলার। যেভাবে তিনি খেলছেন, তার যে পায়ের কাজ, অনেকেই তো বাংলাতে অনেকেই তাকে কৃষাণুর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। তো আমি এতদূর যাব না, কিন্তু এটুকু বলতে পারি যে পিভি বিষ্ণু তিনি যদি ঠিকঠাক থাকেন, তার মাথা যদি ঠিক থাকে, যদি বিগড়ে না যায় আর কি বলছি, প্রলোভনে পা না দেয়, আহ, তার এজেন্ট যদি ঠিকঠাক থাকেন, তো পিভি বিষ্ণু আগামী দিনে ভারতের স্টার হতে চলেছেন। এটা নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত নেই। জানি না আপনাদের আছে কিনা, যদি থেকে থাকে কমেন্ট করে জানান যে আপনি আমার সাথে সহমত নাকি সহমত নন। পিভি বিষ্ণু শোনা যাচ্ছে যে তিনি মোহনবাগানের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন, মোহনবাগানের থেকে অফার আছে। দেখুন, মোহনবাগান হোক, মুম্বাই সিটি এফসি হোক বা অন্য কোনো দল হোক, বেঙ্গালুরু এফসি হতে পারে, যে কোনো দলের থেকেই অফার আসতেই পারে তিনি যা ফুটবল এই মুহূর্তে খেলছেন। আমি বলবো পিভি বিষ্ণুর এই ধরনের প্রলোভনে পা না দেওয়াই উচিত। দেখুন, উইন্টার ট্রান্সফার উইন্ডো অনেক কিছুই তো হতে পারে। শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যেটা হবে না। তবে আমি যতদূর জানি পিভি বিষ্ণু 2026 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে। তো পিভি বিষ্ণুর এই মুহূর্তে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পিভি বিষ্ণুকে ক্লাব কর্তারাও ছাড়বেন না তার সাথে লং টার্ম কোনো চুক্তি করতে চাইবেন। এখন পিভি বিষ্ণু যদি
বাইরে কোথাও গিয়ে ট্রায়াল দিত, বিদেশে কথা বলছি আমি, ট্রায়াল দিত, বিদেশি কোনো দলের হয়ে খেলার সুযোগ পেত, তো আমি বলতাম চোখ বন্ধ করে পিভি বিষ্ণুর চলে যাওয়া উচিত। আমি বলতাম চোখ বন্ধ করে পিভি বিষ্ণুর চলে যাওয়া উচিত। আমার মনে হয় সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকেও তাকে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু ভারতে থেকেই প্রতিপক্ষ কোনো একটি দলে যাবে বা অন্য কোনো দলে গিয়ে খেলবে, সেই আইএসএলই খেলবে, তাহলে গিয়ে হয়তো টাকার অঙ্কটা বেশি পেতে পারে। এর বেশি কিছু পাবে বলে আমি অন্তত মনে করছি না। তো আমার মনে হয় পিভি বিষ্ণুর এক্ষেত্রে না যাওয়াই উচিত। আর আমি ৯০% নিশ্চিত পিভি বিষ্ণু অন্য কোনো দলে এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে না। কারণ পিভি বিষ্ণুর সামনে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলারও একটা সুযোগ থাকছে ইস্ট বেঙ্গলে থাকলে। এএফসি চ্যালেঞ্জ লিগের কথা বলছি আমি। তো তার এক্সপোজার পাওয়ার এখন সময়। আরো বেশি এক্সপোজার সে পাবে। অস্কার ব্রুজোর মতন কোচকে পেয়েছে। ফলত তাকে, তার এজেন্টকে তাদের মাথাটা ঠিক রাখতে হবে, প্রলোভনে পা না দেওয়ার কথাই বলবো। ইস্ট বেঙ্গলের একাধিক প্লেয়ারের নিয়েই শোনা যাচ্ছে তারা হয়তো অন্য কোনো দলে যেতে পারে। পাঞ্জাব এফসি থেকে নাকি ডিফেন্সের কোনো একটি প্লেয়ারের উপর টার্গেট করা হয়েছে, বিদেশি হিজাজি বা হেক্টর ইউএসএ। এখন দেখা যাক কি হয়, যায় কিনা। তো তারা যাবে কি যাবে না সেটা তো পরবর্তীতে আর কয়েক ঘন্টার অপেক্ষা বলা যেতে পারে, জানা যাবে। তো এই কয়েক ঘন্টার মধ্যেই বাংলার ফুটবল টিম, বাংলা দল, তারা সন্তোষ ট্রফিতে ফাইনাল খেলতে নামছে কেরালার বিরুদ্ধে। দেখুন, এই মুহূর্তে কিন্তু ফুটবলে, গোটা দেশের ফুটবলে যে সাপ্লাই লাইন, ফুটবলার সাপ্লাই লাইন বাংলা নয়। এটা কষ্ট হবে, মেনে নিতে হবে। কেরালা বহু ফুটবলার দিচ্ছে এই মুহূর্তে, মানে অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে। এই মুহূর্তে কিন্তু সাপ্লাই লাইন একটা কেরালা থেকে বহু ফুটবলার চলে আসে। এই যে বিষ্ণুর কথা বলছিলাম, বিষ্ণু কিন্তু কেরালার ফুটবলার। তো বাংলা একটা সময় ছিল, বাংলার এখন কোনো প্লেয়ারকে ভারতীয় দলেই দেখা যায় না। এর পেছনে অনেক কারণ রয়েছে। দেখুন, আইএসএল এর টিমগুলোতে কটা বাঙালি খেলছে? ইস্টবেঙ্গল, মোহনবাগানে হাতে গুনে বলে দিতে পারবেন, বা মোহামেডানে। এই ৩ প্রধানেই যেখানে বাঙালির সংখ্যা খুবই কম, সেখানে ভারতীয় দলে কতজন আর বাঙালি খেলবে? খেলেই না কেউ। লাস্ট এই কিছুদিন আগে পর্যন্ত মোহনবাগানের শুভাশিস সুযোগ পেয়েছিল, তো পরে যে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ হলো সেখানে তাকে, ফ্রেন্ডলি ম্যাচ হলো যেখানে, সেখানে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। তো আগামী দিনে বাংলা দলের যা পারফরমেন্স, আশা করি ভারতীয় দলে কোনো একজন, দুজন, তিনজন বাঙালি ফুটবলারকে আগামী দিনে দেখব। এই আশা করতেই পারি আমরা। ইস্টবেঙ্গল ক্লাবে, মোহনবাগান ক্লাবে বহু বাঙালি খেলছে, তারাও আগামী দিনে খেলতে পারে ভারতীয় দলে, এই আশা রাখবো। তবে আমাদের আশা থাকুক আর চায় না থাকুক, আমাদের আশায় জল পড়ুক চায় না পড়ুক, ভারতীয় দলে খেলুক চায় না খেলুক, এই বাংলা এবং কেরালার মধ্যে যে ফাইনাল হতে চলেছে হায়দ্রাবাদে গাচিবাউলি স্টেডিয়ামে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। যেমন ভাবে সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন অস্কার ব্রুজো এবং তার কিছু সহকর্মী, সেখান থেকে এমনিতেই ইস্ট বেঙ্গলের কয়েকজন প্লেয়ার তো খেলছেনই এই টিমটাতে, রিজার্ভ প্লেয়ার। তো আরো কিছু প্লেয়ারের উপরেও কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, ইস্টবেঙ্গল কোচের নজর রয়েছে। এখান থেকে ২-১ জন প্লেয়ার কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল এ নথিভুক্ত হতে পারেন, রেজিস্টার করা হতে পারে বা নেওয়া হতে পারে। এটা কিন্তু সমূহ চান্স রয়েছে। তো আমি অবাক হব না যদি এই নরহরি শ্রেষ্ঠা রবি হাসদাদেরকে ইস্টবেঙ্গল ক্লাবে আগামী দিনে খেলতে দেখি। আমি খুব খুশি হব, দারুণ খুশি হব। বছরের শেষ দিন বাংলা খেলতে নামছে কেরালার বিরুদ্ধে, শক্তিশালী দল কেরালা। গত দুবারই কিন্তু কেরালার কাছে হারতে হয়েছে বাংলাকে। তো সঞ্জয় সেন চাইছেন যে এবার অন্তত যাতে হ্যাট্রিক তারা না করতে পারে, তৃতীয়বার যাতে না হয়, বাংলা যাতে এবার জয় পায়। গত ৭-৮ বছর ধরে বাংলা কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়নি, বাংলা জিততে পারেনি। সঞ্জয় সেনের হাত ধরে আবারও বাংলা ঘরে ট্রফি আসুক, এটা প্রত্যেকেই চাইছেন। তো আশা করব আপনারা আগামীকাল সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে গলা ফাটাতে বসে পড়বেন, বা মাঠে যারা যেতে পারবেন তো যাবেন। এবার আসি ইস্টবেঙ্গলের এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কে আসবে কে আসবে না নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে, প্রচুর প্লেয়ার নিয়ে কথা হচ্ছে। আমার ভিডিওতেও আমি কয়েকজনকে নিয়ে কথা বলেছি, তার মধ্যে ২ জন ব্রিটিশ প্লেয়ার কার্যত নিশ্চিত বলেই জানা যাচ্ছে। আহ, এর মধ্যে যেটা জানা যাচ্ছে, অ্যাসলে কফি, যিনি ব্রিটিশ প্লেয়ার, একজন ফরওয়ার্ড, যিনি ফিনল্যান্ডে খেলেন, তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এখনো না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই।
বলবো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ না অ্যানাউন্সমেন্ট করা পর্যন্ত শেষটা বলবো না, কার্যত নিশ্চিত বলছি। কেন বলছি এইটুকু ফাঁক আমি রাখতে চাইছি। আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার মাদি তালালের রিপ্লেস করবে। মাদি তালাল তো এমনিতেই তার চোটের জন্য তিনি সিজন আউট হয়ে গিয়েছেন, বাইরে চলে গিয়েছেন। তো মাদি তালালের রিপ্লেসমেন্টও কিন্তু একজনকে বেছে নেওয়া হয়েছে। তো মাদি তালালের রিপ্লেসমেন্ট যিনি করবেন তিনি হচ্ছেন জ্যাক রোলস। জ্যাক রোলস ইনিও একজন ব্রিটিশ ফুটবলার এবং সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন। তার বেশ ভালো তার অভিজ্ঞতা রয়েছে এবং বেশ কয়েকটি ভালো টিমে তিনি খেলেছেন। জ্যাক রোলসের যদি আমরা রেকর্ড দেখি তাহলে দেখতে পারবো খুব বেশি দাম তার নয়, এই মুহূর্তে মার্কেট প্রাইস কোটির নিচে। সাইপ্রাসের সিটিজেনশিপ রয়েছে জ্যাক রোলসের। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন এবং এই ইংল্যান্ড এবং সাইপ্রাসের নাগরিকত্ব নেওয়া জ্যাক রোলসের মার্কেট ভ্যালু এই মুহূর্তে ৮০ লক্ষ, হাইয়েস্ট ১ কোটি টাকা উঠেছিল জুনে ২০২৪ সালে। তো তিনি এখন ফ্রি প্লেয়ার, ইস্ট বেঙ্গলে জয়েন তিনি করতেই পারেন। তিনি টটেনহাম আন্ডার 23-তে খেলেছেন, প্লাস হচ্ছে বাটন অ্যালবেতে খেলেছেন, কেমব্রিজ ইউনাইটেডে খেলেছেন। তো এরকম রেকর্ড রয়েছে তার। প্লেয়ারটি মোটেই হেলাফেলা করার প্লেয়ার নয়। তো এহেন জ্যাক রোলসকে নিশ্চিত করেছে বলেই জানা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, এবং মাদি তালালের রিপ্লেসমেন্ট বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন জ্যাক রোলস ভালো রিপ্লেসমেন্ট হলো না মাদি তালালের, তা আমি সেটা মনে করছি না। অনেক প্লেয়ারেরই হয়তো মার্কেট ভ্যালু অনেক বেশি থাকে, কিন্তু আলটিমেটলি তাকে যখন সে মাঠে নেমে খেলে তখন অন্যরকম কিছু দেখা যায়, তখন তার খেলা সন্তোষ প্রকাশ করার মতন হয় না বা সন্তোষজনক হয় না। কিন্তু জ্যাক রোলস বা অ্যাসলে কফির ভিডিও আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো অ্যাসলে কফি কিন্তু যথেষ্ট ভালো একটা নাম, শুধু নয় একটা ভালো প্লেয়ার। আর এই মুহূর্তে যদি সে ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গলে শুধু আইএসএল নয়, এই এএফসি চ্যালেঞ্জ লিগেও কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফল করবে বলে আমার মনে হয়। এবং জ্যাক রোলস একটা ভালো আইএসএল এর মার্কেটে কিন্তু একটা ভালো প্লেয়ার, ভালো বাজি ইস্টবেঙ্গলের জন্য। তো একে ইস্টবেঙ্গল নেবে বলে মনে করা হচ্ছে, শুধু নয় কার্যত নিশ্চিত এই দুজন ইস্টবেঙ্গলের জন্য। এখন শেষ পেরেকটা কবে পোতা হয়, অর্থাৎ এক্ষেত্রে পেরেক মিন্স হচ্ছে শেষমেশ কবে তার সাইন হয় এবং কবে সে ইস্টবেঙ্গল ক্লাবে এসে জয়েন করে, সেটা দেখা যাক। আগামী দিনে আশা করব যে এই জানুয়ারিতেই হয়তো মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে তার আগে তারা মাঠে নেমে পড়বে অনুশীলনে, এটা আশা করব। এর পাশাপাশি একটা বলবো যে ১১ই জানুয়ারি ইস্টবেঙ্গল মোহনবাগান যে ডার্বি ছিল সেই ডার্বি কিন্তু বাতিল হয়ে গিয়েছে। আজকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের এই যে ডার্বি, ফিরতি লিগের ডার্বি ছিল, এটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল, যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল, কিন্তু ১১ই জানুয়ারি সেই ম্যাচ হচ্ছে না। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঘোষণা করেছেন যেহেতু সেই সময় গঙ্গাসাগর মেলা থাকবে, ফলত পুলিশ দেওয়া যাবে না, নিরাপত্তা দেওয়া যাবে না মাঠে, সে কারণেই কিন্তু ডার্বি হচ্ছে না। এখন মোহনবাগান ক্লাব তারা এফএসডিএল কে জানিয়ে দিয়েছে, আইএসএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। আইএসএল কর্তৃপক্ষ ঠিক কি করবে, মোহনবাগান এর পরিবর্তে হিসেবে তারা দুটো প্লেসের কথা জানিয়েছে, জামশেদপুর বা অসমে হতে পারে। তারা রাজি, সেক্ষেত্রে সেখানে যদি ম্যাচ করানো যায়। লেটস সি, আইএসএল কর্তৃপক্ষ হয়তো খুব দ্রুত ঘোষণা করে দেবে সেই ১১ জানুয়ারি খেলা হবে নাকি অন্য কোনো দিন খেলা হবে, হলে কোথায় হবে। যদি অন্য কোনো দিন হয় তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিয়ে সাপোর্ট করতে পারবে, ম্যাচটা করতে পারবে যুবভারতীতে। এখন ইস্টবেঙ্গলও তাদের যেহেতু মাঝখানে আবার এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে, তারাও একটা ম্যাচ কি দুটো ম্যাচ তারা পেছনের জন্য আবেদন করবে বলে জানা গিয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে শেষমেশ এই যে আইএসএল এর ফিরতি ডার্বি নিয়ে
ডার্বির কি ভবিষ্যৎ সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব নয়, কারণ 11ই জানুয়ারি হচ্ছে না, এটা নিশ্চিত হয়ে গিয়েছে, এটা ঘোষণা হয়ে গিয়েছে। পুলিশ দিতে পারবে না, সরকার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি লাস্ট কয়েকটা ডার্বি নিয়ে জটিলতা হয়েছে, কোথাও তো বাতিলও হয়ে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি পুলিশি নিরাপত্তা নিয়ে। তো এখন আইএসএল কর্তা ব্যক্তিরা তারা কি করেন, কবে ঘোষণা করবেন সেটা দেখা যাক, যে এই ম্যাচের ভবিষ্যৎ কি হয়। কলকাতাতে হয় অন্য কোনো ডেটে, নাকি বাইরে কোথাও হবে অন্য কোনো স্টেটে, সেটা দেখা যাবে। এতে দুটো দলেরই লাভ ক্ষতি কিছু তো রয়েছে। কিছুটা সময় পেয়ে যেতে পারে কোনো দল। ইস্টবেঙ্গল ক্লাব যেমন তাদের বিদেশি এলে তাকে মানিয়ে নেওয়ার একটা সময় তারা দিয়ে দিতে পারবেন। ডার্বির আগে একটা ভালো প্লেয়ারকে তারা খেলাতে পারবেন ডার্বিতে। মোহনবাগানের ক্ষেত্রেও তেমন সুযোগ রয়েছে, কারণ মোহনবাগানের প্রচুর প্লেয়ার চোটাঘাতগ্রস্ত রয়েছে। এমনিতেই মোহনবাগান টিম হিসেবে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে এগিয়েই। অ্যাজ এ টিম আমি পয়েন্ট তালিকা বাদই দিলাম। ১ নম্বরে মোহনবাগান, ১১ নম্বরে ইস্টবেঙ্গল। এ নিয়ে কোনো বিষয় না। কিন্তু ডার্বি, এটার উত্তাপ আলাদা, এর আবেগ আলাদা। যে কেউ যেকোনো দিন জিতে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও বলব, খাতায় কলমে মোহনবাগান তো এগিয়ে রয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো চোটাঘাত তাদের একটা বড় সমস্যা। এখন ইস্টবেঙ্গল যদি এই বিদেশিদেরকে তালিকাভুক্ত করে মাঠে নামিয়ে একটা খেলার পজিশনে নিয়ে চলে আসতে পারে, তারপর যদি ডার্বি হয়, তাতে কিন্তু ইস্টবেঙ্গলের কিছুটা সুবিধেই রয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। জানালে আমার সুবিধা হবে এবং আমার মনে হয় সেটা প্রত্যেকেই আমরা জানতে পারবো। আপনি কি মনে করছেন যে এই